আজ আমরা দেখতে চলেছি 2012 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম দ্য থ্রি স্টোজ। আগেই বলে রাখি, এটা অনেক 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 হাস্যকর একটি মুভি। হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। সাধারণত আমরা জানি বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে তাদের দুষ্টমিগুলো কমতে থাকে, কিন্তু এই তিন বাচ্চা যতই বড় হতে থাকে ততই তাদের দুষ্টমি আরো বাড়তে থাকে। এই তিন বোকার কর্মকাণ্ড দেখলে আপনি হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাবেন। ধরে নিতে পারেন আপনার মুড যদি অফ থাকে তাহলে সেই মুড ভালো করার মেডিসিন হিসেবে এই মুভিটা কাজ করবে। এক কথায় অসাধারণ একটি মুভি, তাই যথেষ্ট হাসির এনার্জি থাকলে এই মুভিটি আপনার জন্য। তো একদিন সকালবেলা হঠাৎ একটি গাড়ি এসে এই এতিমখানার সামনে একটা ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন এতিমখানার একজন সিস্টার এতিমখানার সামনে দাঁড়িয়েছিল। যদিও তাকে সিস্টারের থেকে বেশি ব্রাদারের মতোই লাগে। যাই হোক, সে কৌতূহল বশত ব্যাগটা খুলতে যায়। তখনই একটা ছোট হাত তার চোখের মধ্যে গুঁতো মারে আর সে উল্টে হয়ে পড়ে যায়। শব্দ শুনে এতিমখানার আরো একজন সিস্টার বাইরে আসে, দেখে দরজার সামনে ছোট্ট কিউট তিনটা বাচ্চা বসে আছে। এরা হচ্ছে আমাদের সিনেমার তিন লিজেন্ড। কিছুক্ষণের মধ্যেই এতিমখানার অন্য সিস্টাররাও বাইরে বেরিয়ে আসে। এমন তিনটা কিউট বাচ্চাকে দেখে তারা খুবই খুশি হয়ে যায়। তখন প্রত্যেকেই বাচ্চাগুলোকে নিজের কাছে রেখে দিতে চায়। এরপর 10টি বছর কেটে যায়, কিন্তু এখন প্রত্যেকেই বাচ্চাগুলোর থেকে মুক্তি চায়। যে কোনোভাবে তাদের এখান থেকে বিদায় দিতে পারলেই যেন তারা বেঁচে যায়। তো দুপুরবেলা সিস্টারদের প্রধান, যাকে সবাই সুপিরিয়র বলে ডাকে, সেই বাচ্চাদেরকে আনার জন্য অন্যান্য সিস্টারদেরকে বলে, কিন্তু একটি সিস্টারও সেই তিনজনের ধারের কাছেও যেতে রাজি হয় না। তার মানে বুঝতেই পারছেন তারা তিনটা কি পরিমাণ ফাজিল হয়েছে। এদিকে দেখা যায় ব্রাদারের মতো দেখতে সিস্টারকে তারা তিনজন একটা টেবিলের সাথে বেঁধে দাঁতের অপারেশনের নাম করে উল্টাপাল্টা চিকিৎসা চালাচ্ছে। তারা অপারেশনের আগে তাকে অজ্ঞান করার জন্য হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি মারে। ঠিক তখনই মাদার সুপিরিয়র নিজেই তাদেরকে খাবার খাওয়ানোর জন্য ডাকতে আসে। এটা দেখে তারা তৎক্ষণাৎ সিস্টার সহ টেবিলকে উল্টে দেয় আর দুধে ধোয়া তুলসী পাতার মতো নিজেরাও ভদ্র হয়ে যায় মাদার সুপিরিয়র কাছে। খাবারের কথা শোনা মাত্রই তারা তিনজন দৌড়ে নিচে চলে যায়। আর খাবার খাওয়ার মাঝেই একজন সিস্টার এসে মাদার সুপিরিয়রকে বলে একটা কাপল এসেছে তাদের এতিমখানা থেকে একটা বাচ্চাকে দত্তক নেওয়ার জন্য। এটা শুনে মাদার সুপিরিয়র বাচ্চাদেরকে তাড়াতাড়ি রেডি করতে বলে, কিন্তু অন্যান্য সিস্টাররা বলে এই তিন বাচ্চা তাদের জীবন অতিষ্ঠ করে ফেলেছে, তাই তাদের তিনজনকে এখানে রেখে অন্যান্য বাচ্চাদেরকে লুকিয়ে রাখলে ওই কাপল তাদের তিনজন থেকে যে কোনো একজনকে দত্তক নিয়ে নেবে। তিনটা থেকে একটা গেলে তাদের যন্ত্রণাও কিছুটা কমবে। কিন্তু মাদার সুপিরিয়র প্রথমে রাজি হতে চায় না। তখনই সেখানে ব্রাদারের মতো দেখতে সিস্টারটা তার লাগেজ গুছিয়ে এসে বলে সে এই এতিমখানা ছেড়ে চলে যাবে। এই তিন বাচ্চার অত্যাচার সে আর নিতে পারছে না। বাধ্য হয়ে মাদার সুপিরিয়র তাদের প্রস্তাবে রাজি হয়ে যায় আর সকল বাচ্চাদেরকে লুকিয়ে শুধুমাত্র তাদের তিনজনকে বাইরে রেখে দেয়। কিছুক্ষণ পর সেই কাপল আসে, তাদের নাম মিস্টার এবং মিসেস হার্টার। তারা তিন বাচ্চাকে দেখে অনেক খুশি হয়। ঠিক তখনই লুকিয়ে রাখার পর কিভাবে যেন একটা বাচ্চা বাইরে চলে আসে। পরিস্থিতি সামাল দিতে মাদার সুপিরিয়র ওই বাচ্চা তিনজনের সাথে টেডি নামের এই ছোট্ট বাচ্চাটাকেও দাঁড় করিয়ে দেয়। মিস্টার এন্ড মিসেস হার্টার অনেক চিন্তা ভাবনা করার পর তারা একটা বাচ্চাকে পছন্দ করে। ও আচ্ছা, আপনাদের সাথে তিন বাচ্চার পরিচয় তো এখনো করাই হলো না। এই চুল ছোট মোটা বাচ্চাটার নাম হচ্ছে কার্লি, আর কোকড়া চুলওয়ালা টাকলু বাচ্চাটার নাম হচ্ছে ল্যারি, আর রাউন্ড কাট চুলওয়ালার বাচ্চাটার নাম হচ্ছে মোপল। তো মোপলকে সেই কাপলরা দত্তক হিসেবে নিয়ে যেতে চায় আর মতো আনন্দে তাদের জড়িয়ে ধরে এবং তাদের সাথে যাওয়ার জন্য প্রিপারেশন নেয়। কিন্তু কার্লি, ল্যারিং এবং মোরা তিনজন একদম আপন ভাইয়ের মতো আকাম কুকাম যাই করুক না কেন তারা সবসময় একসাথেই থাকে। হুট করে এভাবে আলাদা হয়ে যাচ্ছে দেখে বাকি দুজন খুবই ইমোশনাল হয়ে পড়ে। কিছুক্ষণ নিজেদের ইমোশনাল টাইম পার করে মোকে তার গাড়িতে নিয়ে চলে যায়। গাড়িতে যাওয়ার সময় মিসেস হার্টার মোকে বলে আজ থেকে তুমি আমাদের জীবনে আমাদের ছেলে হিসেবে জন্ম নিলে, তাই আজ আমাদের কাছে তোমার জন্মদিন। বলো তুমি তোমার জন্মদিনে কি গিফট চাও। মো তখন মিসেস হার্টারের কাছে কানে কানে বলে সে তার বাকি দুই বন্ধুকেও তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু তারা মোর কথা রাখতে চায় না। কিন্তু মো তাদেরকে অনেক রিকোয়েস্ট করে। সে বলে সে তার একার খাবার তিনজনের সাথে ভাগ করে খাবে আর তাদেরকে কোনো স্কুলে ভর্তি করাতে হবে না। তবুও তারা যেন বাকি দুই বন্ধুকে তার সাথে নিয়ে যায়। তখন মিস্টার এবং মিসেস হার্টার বুঝতে পারে তারা তিনজন এতদিন ভাইয়ের মতোই ছিল আর মোকে একা নিয়ে এসে তারা আসলেই তাদের থেকে আলাদা করে ফেলেছে। এই ব্যাপারটা তাদের অনেক খারাপ লাগে, তাই তারা আবার এতিমখানায় ফিরে যায়। কি ভাবছেন, তারা বাকি দুজনকেও নিয়ে যাওয়ার জন্য এসেছে?
আমিও এটাই ভেবেছিলাম, কিন্তু হয়েছে এর উল্টোটা। তারা মুখকে রেখে সেই 4 নম্বর বাচ্চা অর্থাৎ টেডিকে নিয়ে যায়। সিস্টাররা তখন অনেক খুশি, কারণ তারা মুখে নিয়ে গিয়েছিল, কিন্তু এখন তাকে ফিরে আসতে দেখে তাদের সমস্ত আশা ভরসা একদম ধ্বংস হয়ে গেছে। এদিকে মো ফিরে আসে বলে বাকি দুজন তো খুবই খুশি ছিল। তারা জিজ্ঞেস করে, তুই কেন ফিরলি? তখন মো বলে, তাদের বাসায় আসলে অনেক কাজ, সেখানে গেলে তারা তাকে দিয়ে সারাদিন কাজ করাবে, তাই সে চলে এসেছে। মানে সে তাদের সত্যি কথাটা বলে না যে সে আসলে তাদের নিতেই ফিরে এসেছিল। তো এভাবেই এতিমখানার মাঝেই তাদের আরো 25 বছর কেটে যায়। মো, ল্যারি এবং কার্লি এখন অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু যত বড়ই হোক না কেন তাদের শয়তানি কাজ করবার কিছুই কমেনি। যাই হোক, তাদেরকে এতিমখানার বিল্ডিং এর কিছু মেরামতের কাজ দেওয়া হয়েছে, কিন্তু এই শয়তানগুলো ঘরের ভিতরে ঢুকে একটা ট্যাপ রেকর্ডারে কাজ করার সাউন্ড ছেড়ে দিয়ে ওইখানে বিছানা বানিয়ে ঘুমিয়ে পড়ে। বাইরে থেকে সিস্টাররা তো মনে করে যেমন শব্দ আসছে ছেলেগুলো হয়তো খুব কাজ করছে, কিন্তু এরপর ব্রাদারের মতো দেখতে সিস্টার ভিতরে গিয়ে দেখে কাজ করা তো দূরের কথা, তারা গভীর ঘুমে আছে। সে রেগে গিয়ে খাটের পায়াতে বাড়ি দিয়ে তাদের ঘুমের 12টা বাজিয়ে দেয়, আর অনেকক্ষণ তাদের উপর চিল্লাপাল্লা করে তাদেরকে ছাদের উপর 1 ঘন্টা ঠিক করতে পাঠায়। তো তারা ছাদে ওঠার জন্য মই আনে। মই দিয়ে মো আর লেডি ছাদে ওঠে এবং কার্লিকে পাঠায় একটা অটোমেটিক মেশিনের করাত আনার জন্য। লেডি আর মো কাজ করার পাশাপাশি নিজেদের মধ্যে তাদের বিখ্যাত স্টাইলে মারামারি আর ঠুসাঠুসি করতে থাকে। এদিকে কার্লি তার করাত নিয়ে চলে এসেছে, কিন্তু এক হাতে করাত নিয়ে সে এই মই বেয়ে উপরে উঠতে পারে না, তাই করাতটাকে পিছনে ঝুলিয়ে সে মই বেয়ে উঠতে থাকে। কিন্তু এই পাগল তার করাতটাকে চালু রেখেই উপরে উঠতে থাকে। এর ফলে করাতের সাথে লেগে মইয়ের একটা একটি করে স্টেপ কাটতে থাকে। উপরে উঠে তারা একসাথে কাজ করে আর মাঝে মাঝে তাদের নিজেদের স্টাইলে মারামারি করে। এদিকে এতিমখানে একজন উকিল এসে মাদার সুপিরিয়রকে জানায় এতিমখানার অনেক ঋণ জমা হয়েছে এবং সেগুলো পরিশোধ করতে না পারলে 30 দিনের মধ্যেই এতিমখানাটি বন্ধ করে দিতে হবে। আসলে এই ঋণগুলো পুরোটাই হয়েছে মূলত এই 3টার শয়তানি কাজকর্মের কারণে। মাদার সুপিরিয়র ঠিক করে ব্যাপারটা আগে তাদের জানানো উচিত যে তাদের কারণে কতগুলো টাকার ঋণ হয়ে গিয়েছে। তাই সে ব্রাদারের মতো দেখতে সিস্টারকে পাঠায় সেই 3জনকে ডেকে আনার জন্য। সে তাদের ডাকতে এসে দেখে তার দিকে একটা হাতুড়ির মাথা উড়ে আসছে। কোনো মতে সেই হাতুড়ির আঘাত থেকে বেঁচে যায় আর হাতুড়িটায় একটা বালতিতে গিয়ে পড়ে। আসলে মো লেরিকে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে যাচ্ছিল, সে কারণেই হাতুড়ির মাথাটা এভাবে উড়ে আসে। রেগে গিয়ে সিস্টার উপরে উঠতে গিয়ে দেখে মোয়ের 12টা বেজে আছে। তখনই আবার লেরি ঘন্টাটা ঠিক করতে গিয়ে ঘন্টাটা নিচে ফেলে দেয় আর ঘন্টাটা সোজা গিয়ে পড়ে সিস্টারের মাথায়। আর সিস্টার তো সেখানেই বেহুশ। এই শব্দ শুনে নিচে তাকিয়ে সিস্টারকে বেহুশ দেখে তারা অবাক হয়ে যায়। তারা হুঁশ ফিরিয়ে আনার জন্য যখনই নিচে নামতে যায় তখনই ভাঙা ময়ে পা দিয়ে উল্টে গিয়ে সিস্টারের উপরে পড়ে। কার্লিও তাদের মতো নামার চেষ্টা করে, কিন্তু ময়ে উঠে দুদিকে দুপা দিয়ে আটকে থাকে। লেরি এবং মোটা এটা দেখে তাড়াতাড়ি সিস্টারকে নিয়ে সরতে গেলে তারা সিস্টারের মাথায় আবার বাড়ি লাগায়। কার্লিও ব্যালেন্স করতে না পেরে সরাসরি সিস্টারের উপরে এসে পড়ে। এটাকেই বলে মরার উপর খাবার খা। মানে এমনিতেই এই মহিলা আদমরা, তার উপর আবার কত কি। এখন বুঝতে পেরেছে কেন এই মহিলা লাগেজ নিয়ে 25 বছর আগে এই এতিমখানা থেকে চলে যেতে চেয়েছিল। যাই হোক, অত্যাচার কিন্তু এখনো শেষ হয়নি। সিস্টারের হুঁশ ফিরিয়ে আনার জন্য লেরি বালতি থেকে পানি ছড়ে মারে, কিন্তু এই বালতির মধ্যে কি ছিল মনে আছে তো? হ্যাঁ, সেই হাতুড়ির মাথাটা। তাই পানি ছোড়ার সাথে সাথে সেটা গিয়ে সিস্টারের মুখের উপরে পড়ে। তখন লেরি বলেছি, পানিতে কত আয়রন, এত আয়রনওয়ালা পানি আমরা খাই? মানে বোঝেন অবস্থা কি, কোনটা হাতুড়ি কোনটা আয়রন তারা সেটাও বোঝে না। যাই হোক, অনেক চেষ্টার পরেও সিস্টারের জ্ঞান না আসার কারণে তারা সিস্টারকে রেখেই মাদার সুপিরিয়রের সাথে দেখা করতে যায়। কিন্তু বদের হাড্ডিগুলো কোথাও গেলে একটু ভদ্রভাবে যায় না। যাওয়ার সময় তারা গাড়িটিকে ময়ের সাথে ধাক্কা দিয়ে উকিলকে এইভাবে সিস্টারদের উপরে ফেলে দিয়ে চলে যায়, কিন্তু তারা সেটা খেয়ালও করে না। তারা পিছনে ফিরে দেখে উকিলটা সিস্টারদের উপর গড়াগড়ি খাচ্ছে। তারা মনে করে উকিল বেটা হয়তো সিস্টারদের সাথে বদমাইশি করছে, তাই তারা 3জন মিলিয়ে তাকে অস্থির লেভেলের ধোলাই করে। তাদের মারামারি আবার যেমন তেমন মারামারি না, তারা একটু স্টাইলেই মারতে পারে। যেমন তারা এই ভদ্রলোকের শার্ট উঁচু করে তার বগলের লোম টিনে ছেড়ে ফেলে। ভাইরে ভাই, এই কাহিনী যদি আপনি মুভিতে দেখতে পারতেন তাহলে আমি নিশ্চিত এই মাইট দেখে আপনি কমপক্ষে 1 ঘন্টা আসতেন। যাই হোক, তখন মাদার সুপিরিয়র এসে তাদের থামিয়ে দেয়। এরপরে এতিমখানার সবাইকে ডেকে এনে বলে,
30 দিনের মধ্যে এই এতিমখানাটা বন্ধ হয়ে যাবে। এটা শুনে তারা তিনজন জিজ্ঞেস করে, এতিমখানাটা বাঁচাতে হলে কি করতে হবে? তখন উকিল বলে $4,30,000 লাগবে, না হলে এই এতিমখানাটা বন্ধ করে দেওয়া হবে। তখন তারা বলে যে করেই হোক এই 30 দিনের মধ্যে তারা $4,30,000 উপার্জন করে এতিমখানাটাকে রক্ষা করবে। এরপর তারা সকল বাচ্চাদের বিদায় জানিয়ে তিনজন মিলিয়ে তাদের স্পেশাল একটা সাইকেল নিয়ে বের হয়ে যায় সেই $4,30,000 জোগাড় করার জন্য। যাওয়ার সময় মাদার সুপেরিয়র তাদের হাত খরচের জন্য কিছু টাকা দেয়। তারপরে তারা সাইকেলে উঠে একটা বড় গাড়ি আসার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তারা অলস, তারা কোনো মতে প্যাডেল চালিয়ে যাবে না, তাই তারা অন্য একটা গাড়ির সাহায্য নেবে। কিছুক্ষণ পর একটা ট্রাক আসতে দেখে মোকেলের সাথে একটা দড়ি বেঁধে সেই গাড়িটাকে ট্রাকের দিকে ছুঁড়ে মারে। কি ভাবছেন তারা প্যাডেল মারা ছাড়াই আরামে যাবে? না ভাই, এই ছাগলগুলো দড়িটাকে সামনে না বেঁধে পিছনে বেঁধেছে, তাই এখন রাস্তায় শেষরাতে যেতে থাকে। এদিকে ছোটবেলায় মিস্টার এবং মিসেস হার্টার মইয়ের বদলে যেই টেডি বাচ্চাটাকে নিয়ে গিয়েছিল সে এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং ব্যবসা বাণিজ্য আর বিয়ে শাদী করে সে এখন অনেক বড় লোক। কিন্তু টেডির বউ লিডিয়া মোটেও ভালো না। টেডির বন্ধু মিস্টার ম্যাকের সাথে তার সম্পর্ক ছিল, তাই সে ম্যাককে নিয়ে প্ল্যান করে কিভাবে টেডিকে মেরে তার টাকা পয়সা নিয়ে তারা একসাথে থাকবে। তারা নিজেরা তো সরাসরি খুন করতে পারবে না, কারণ তাহলে তারা ধরা পড়ে যাবে, তাই খুনটা অন্য কাউকে দিয়ে করাতে হবে। এদিকে তাদের বাসার নিচে ল্যারি, কার্লি এবং মো ঢোল বাজিয়ে নিজেদের বেকারত্বের কথা মানুষকে জানাচ্ছিল। তারা গলায় লিফলেট ঝুলিয়ে রাস্তায় ঘোষণা করছে যে তারা $4,30,000 জন্য 1 মাসে যে কোনো কাজ করতে রাজি আছে। মানে বোঝেন অবস্থাটা কি? 1 মাসে $4,30,000 কে দিবে? আমি বলছে যে দিবে সে কাজ আমি নিজেই করব। যাই হোক, তাদের এই উল্টাপাল্টা কর্মকাণ্ড উপর থেকে লেডি আর ম্যাক দেখেই বুঝতে পারে এই তিনজন আসলে বোকার গাধা ছাড়া কিছুই না। তখন তারা চিন্তা করে এদের দিয়ে লেডির স্বামী টেডিকে হত্যা করাতে হবে, তাই তারা উপর থেকে নিচে নামতে থাকে এই তিনজনকে দিয়ে খুন করানোর জন্য। এদিকে লেডি রাস্তার পাশে একটা মেকানিক্যাল ধনুক দেখতে পেয়ে সেটাকে চেক করার জন্য একটি তীর আকাশে মেরে দেয়। কিছুক্ষণ রাস্তায় এভাবে ঘোরাঘুরি করার পর কোনো কাজ না পেয়ে নিজেরা নিজেদের স্টাইলে মারামারি শুরু করে দেয়। তখন লিডিয়া আর ম্যাগ তাদের সামনে গাড়ি নিয়ে আসে। লিডিয়া তাদেরকে বলে যদি তারা তাদের একটা কাজ করে দেয় তাহলে সে তাদের $4,30,000 দিবে। এই কথা শুনে তারা খুবই আগ্রহী হয়ে কাজটা কি সেটা জানতে চায়। লিডিয়া বলে তাদেরকে তার স্বামীকে খুন করতে হবে। এই কথা শুনে তারা সবাই ঘাবড়ে যায় এবং তাকে মানা করে দেয়। তখন ওই লিডিয়া বলে তার স্বামী একটু অসুখে আক্রান্ত, যেটা কোনোদিনও ভালো হবে না। প্রতিদিন তার কষ্ট বেড়ে চলেছে, এইভাবে কষ্ট করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তখন ওই ম্যাক গাড়ি থেকে নেমে এসে বলে সে আসলে লেডির স্বামী হয়ে বেঁচে থাকতে চায় না। এই কথা শুনে বোকার দলগুলো সাথে সাথেই রাজি হয়ে যায়। তারপরে ম্যাক তাদেরকে বলে তোমরা আমাকে ঘুমের মধ্যে মেরে ফেলবে, মরার সময় আমার রুমের লাইট অন করবে না, কারণ আমি মরার আগে সারপ্রাইজ পেয়ে মরতে চাই। এই কথা শুনে তারা তিনজন হাসতে থাকে। তখনই হুট করে কার্লি ম্যাককে ধাক্কা দিয়ে একটি বাসের সামনেই ফেলে দেয়, আর বাসের সাথে ধাক্কা খেয়ে ম্যাক উড়ে গিয়ে আরেকটা গাড়ির নিচে পড়ে। তারপরে চরকির মতো ঘুরে আলোভর্ত হয়ে যখন বের হয়ে আসে তখন তার উপর দিয়ে একটা ছেলে চলে যায়। এই যে শুনুন, ম্যাক কিন্তু এখনো শেষ হয়নি। কিছুক্ষণ আগে লেডি উপরে যে তীরটা মেরেছিল সেই তীরটা এসে ম্যাকের পায়ের মধ্যে ঢুকে যায়। এদিকে লেডি আর তার প্রেমিকের এই অবস্থা দেখে তার তো পুরো মাথা খারাপ হয়ে যায়। সে কখনো এমনটা আশা করেনি। সে চিৎকার করে তাদের তিনজনকে বলে তারা এমনটা কেন করলো। তখন এই কার্লি বলে সে বলেছিল সারপ্রাইজ পেতে চায়, তাই তাকে একটু সারপ্রাইজ দিলাম। লিডিয়া বুঝে যায় সে পাগলের পাল্লায় পড়েছে, তাই তাদের থেকে বাঁচার জন্য সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে যায়। কিন্তু এরা কি আর সহজে পিছু ছাড়ার পাত্র? এতিমখানার সকল সিস্টাররা তাদের 25 বছরেও মানুষ করতে পারলো না। যাই হোক, তারা লিডিয়ার গাড়ির পেছনে ধরে ফ্লাইট করে তার সাথে তার বাড়িতে চলে আসে। লিডিয়া গাড়ি থেকে নেমে তাদের দেখে বেবাচেকা খেয়ে যায় আর বলে তারা এখানে কেন এসেছে। তখন তারা বলে তারা তাদের $4,30,000 নেওয়ার জন্য এসেছে। তখন ওই বাড়ির কেয়ারটেকার এসে লিডিয়াকে বলে আপনার স্বামীর বন্ধু মিস্টার মেঘ কার অ্যাক্সিডেন্ট করেছে, লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেছে আর এখন সে বেঁচে আছে, কিন্তু অবস্থা খুবই গুরুতর। এই বলে কেয়ারটেকার সেখান থেকে চলে যায়। সাথে সাথে এই তিনজন টাকা যেতে গেলে লিডিয়া তাদের চর মেরে বলে আমার স্বামী মারা যায়নি, সে এখন হাসপাতালে আছে এবং বেঁচে আছে, তোমাদের কাজ হয়নি, তোমরা চলে যাও। এই বলে সে তাদেরকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। এরপর তারা প্ল্যান করে তারা তাকে আবারও মারবে। এখন যেহেতু সে হাসপাতালে আছে
তাই তাকে মারাটাও সহজ হবে। তাই তারা হাসপাতালে গিয়ে ম্যাককে খুঁজতে শুরু করে। কিন্তু হাসপাতালের রিসেপশনের একটা মহিলা তাদেরকে বলে ভিজিটিং এর টাইম শেষ হয়ে গিয়েছে, তারা যেন পরের দিন আসে। এবার তারা ভাবতে থাকে এখন কি করা যায়। তাদের সামনে একজন ডাক্তার আর দুজন নার্সকে একটা রুমের ভিতরে ঢুকতে দেখে তাদের মাথায় আইডিয়া আসে যে তারা ডাক্তার এবং নার্স সেজে ম্যাকের রুমে যেতে পারে। সাথে সাথে তারা সেই রুমের মধ্যে ঢুকে ডাক্তার এবং নার্সদের মেরে তাদের কাপড় নিয়ে ম্যাককে খুঁজতে থাকে। কিন্তু বেশিক্ষণ তারা ঘোরাঘুরি করতে পারে না, কারণ রিসেপশনের সেই মহিলাটা তাদের দেখতেই চিনে ফেলে। আর তাকে দেখে তারা তিনজনও পালাতে থাকে। তারা দৌড়ে গিয়ে একটা বাচ্চা রাখার রুমে ঢুকে পড়ে। সেখানে একজন নার্স তাদেরকেও নার্স মনে করে বাচ্চাদের ডাইপার গুলো চেঞ্জ করাতে বলে। 3 গাদা ডাইপার চেঞ্জ করতে গিয়ে কি কাণ্ডটাই না ঘটাচ্ছে। আর বাচ্চাগুলো ছিল এক একটা বদের হাড্ডি। এরা শিশু করে কার্লিকে রীতিমতো গোসল করিয়ে ফেলেছে। এইভাবে কথায় কথায় তারা তিনজন আবারও মারামারি শুরু করে দেয়। কিন্তু তাদের এবার মারামারির অস্ত্র হচ্ছে বাচ্চাদের শিশু। তারা তাদের বাচ্চাদের কোলে নিয়ে বন্দুকের মতো তাদের ব্যবহার করে আর একজন আরেকজনের দিকে শিশু বোমা নিক্ষেপ করতে থাকে। ঠিক তখনই ওই নার্সটা চলে আসে আর তারা তাকে দেখে তার দিকে ডাইপারগুলো মেরে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তারা সৌভাগ্যবশত ম্যাকের রুমটা খুঁজে পায় আর ভিতরে যেন কেউ না আসতে পারে তাই মোটা একটা আস্ত প্লাস্টার করা মানুষকে দরজার সামনে এনে রেখে দেয়। বেচারার এমনিতেই ভিতরে হাড়গোড় ভাঙা, তার ভিতরে বোকাগুলো তাকে খুঁটি হিসেবে ব্যবহার করেছে। এদিকে ম্যাক এই তিনজনকে দেখেই বুঝতে পারে আজ তার রক্ষা নেই, তার কপালে এবার মরণ নিশ্চিত। আসলে এখানে কাহিনীটা হয়েছে লিডিয়া যখন টেডিকে মারার কথা বলে তখন তারা তিনজন রাজি হয় না। তাই ম্যাক তাদের বোঝাতে চেয়েছে যে সে নিজেই টেডি, তাই তারা যেন তাকে ঘুমের মধ্যে মেরে ফেলে, কারণ তারাও অন্য কাউকেই মারতে চায় না। আর লিডিয়ার ম্যাকও তাদেরকে সরাসরি টেডিকে মারতে বলে না। তাই যাকে মারার কথা সে নিজেই যদি এসে বলে আমাকে মেরে ফেলো, তাও আবার ঘুমের মধ্যে লাইট অফ করে, তাই তারা রাজি হয়ে যায়। কারণ অন্ধকারে ঘুমের মধ্যে ম্যাকের বদলে থাকবে টেডি আর তারা তিনজন টেডিকে মেরে ফেলবে। ফলে লিডিয়ার ম্যাকের কাজ সম্পূর্ণ হবে। কিন্তু গাধাগুলো ম্যাকের প্ল্যান সাজানোর আগেই তাকে নাস্তানাবুদ করে ফেলে। যাই হোক, সে তাদের দেখে প্লাস্টারের ভিতরে লুকানোর চেষ্টা করে, কিন্তু এরা তিনজন এটা বুঝে ফেলে। তখন মো কার্লির কাছ থেকে একটা ছোট ডাইনামাইট জ্বালিয়ে সেটাকে প্লাস্টারের ভিতরে ঢুকিয়ে দেয় আর যথারীতি সেই লেভেলের একটা ব্লাস্ট হয়। মানে ম্যাকের 12টা বেজে যায়। বেচারা ম্যাক পুরো চেহারা নিয়ে নার্স নার্স বলে চিৎকার করতে থাকে। ম্যাক এখনো মরে নাই দেখে মো তাকে বালিশ চাপা দিয়ে মারতে থাকে, কিন্তু ম্যাক বলে তাকে আর মারার দরকার নেই, কারণ তার অসুখটা ভালো হয়ে গেছে। ঠিক তখন এই দরজায় কেউ একজন নক করতে থাকে আর দেখা যায় রিসেপশনের সেই দুইটা মহিলা দুজন পুলিশ নিয়ে তাদেরকে ধরতে এসেছে। তৎক্ষণাৎ তারা তিনজন লুকানোর ভং ধরে থাকে, কিন্তু বেশিক্ষণ তারা লুকিয়ে থাকতে পারে না। রিসেপশনের মহিলাটা তাদের দেখে ফেলে। সাথে সাথে তারা তিনজন সেখান থেকে দৌড়ে পালাতে থাকে আর পুলিশও তাদের ধাওয়া করতে থাকে। তারা তিনজন একটি রুমের ভিতরে ঢুকে পুলিশকে সাহায্য করার জন্য ফাঁদ পাতে আর সেই ফাঁদে পড়ে পুলিশ পুরো অজ্ঞান হয়ে যায়। এটা দেখে তারা পুলিশের জ্ঞান ফেরানোর জন্য তাকে ইলেকট্রিক শক দেওয়ার চেষ্টা করে আর ইলেকট্রিক শক খেয়ে পুলিশটির বুক একদম পুরে ছারখার হয়ে যায়। সে রোবটের মতো উঠে চিৎকার করতে থাকে। তারা তিনজন সেখান থেকে আবারও পালিয়ে যায়। শেষমেশ তারা হাসপাতালের ছাদে পৌঁছায়। তখন তারা দেখে ছাদ থেকে পালানোর আর কোনো রাস্তা নেই। তাই তারা এদিক ওদিক তাকিয়ে একটি পাইপ দেখতে পায় আর সেই পাইপ নিয়ে তারা তিনজন ছাদ থেকে লাফ দেয়। তাদের ভারের কারণে পাইপটি ছিঁড়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত তারা বেঁচে যায়। তারা তিনজন গিয়ে পড়ে টেডির মাথার উপরে। টেডিকে তারা চিনতে না পারলেও কিন্তু টেডি তাদেরকে দেখতেই চিনে ফেলে। কিন্তু গাধাগুলো বলে টেডি এত বড় হলো কিভাবে? টেডি তো ছিল একদম ছোট। আরে ভাই, 25 বছর হয়ে গেল, তোরা বড় হয়েছিস, টেডি কি ছোট থাকবে নাকি? টেডি তখন তাদের ছোটবেলার একটা ছবি দেখালে তারা বিশ্বাস করে। এরপর তাদের ভেতরে কিছু কথাবার্তা হওয়ার পর টেডি একটি মোবাইল বের করে বলে এটি আইফোন। তখন কার্লি চোখের সামনে মোবাইলটি নিয়ে হ্যালো হ্যালো করে, মানে এই গাধা মনে করেছিল আইফোন। যাই হোক, ওই সময় টেডি তাদের একটা ছবি তুলে নিয়ে যায়, কিন্তু তাদের ছবি তোলার স্টাইলটা দেখেন একবার। টেডি চলে যাওয়ার পর তাদের মনে হয় মাদার সুপিরিয়র তো আসার সময় তাদেরকে কিছু টাকা দিয়েছিল, তাই তারা সেই টাকা বের করে। কিন্তু টাকাগুলো রেখেছে কোথায় দেখেছেন একবার? যাই হোক, টাকা বের করে তারা ভাবে এগুলো দিয়ে মাছের ব্যবসা করবে। মাছের ব্যবসা করে তারা 20 দিনে বড় লোক হয়ে যাবে এবং এতিমখানার সব টাকা পরিশোধ করে দেবে। এদিকে টেডি বাসায় গিয়ে তার বউ লিডিয়াকে বলে আজকে তার এতিমখানার সেই 3 বন্ধুর সাথে দেখা হয়েছিল। এই বলে সে লিডিয়াকে তার ছবিটা দেখায়। ছবি দেখে তো লিডিয়ার অবস্থা খারাপ, কারণ যদি টেডি কিছু জেনে যায় তাহলে তো বড় বিপদ হয়ে যাবে। একে তো তার স্বামীর ফ্রেন্ডের সাথে তার অবৈধ সম্পর্ক, তার উপরে সে টেডির মারার প্ল্যান করছে। এগুলো ভেবে লিডিয়া পুরো বেবাচাকা খেয়ে যায়।
এদিকে তারা তিনজন একটি সরাসরি মাছের খামার থেকে মাছ তুলে সেগুলো একটা খেলার মাঠে শুকিয়ে রাখে, মানে শুটকি বানানোর জন্য। তারা শুটকির ব্যবসা করে টাকা কামাবে। ভাই রে ভাই, কি লেভেলের বিজনেস প্ল্যান। যাই হোক, কিছুক্ষণ পর মাঠে খেলার প্লেয়াররা আসলে তারা তাদেরকে মাছ নিয়ে তাদের মাঠ ছেড়ে চলে যেতে বলে, কিন্তু তারা যেতে না চাইলে সেখানে পুলিশ চলে আসে। পুলিশও আবার যেন তেন পুলিশ না, হাসপাতালে যে পুলিশটাকে কারেন্টের ঠেকা দিয়েছিল সেই পুলিশটাই আবার তাদেরকে ধরতে এসেছে। কিন্তু এই তিন ফাজিলকে ধরা কি এত সহজ? তারা আবারও পুলিশের 12টা বাজিয়ে দেয়। এরপর সেখান থেকে পালিয়ে তারা একটি গলিতে ঢুকে পড়ে। গলির ভেতরে একটি দরজা দেখতে পেয়ে কার্লির শক্ত মাথা ব্যবহার করে সেই দরজাটি ভেঙে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে গিয়ে দেখে সেখানে কিছুই নেই, শুধুমাত্র কিছু লাইট জ্বলে আছে। তারা আবারও তাদের নিজস্ব স্টাইলে মারামারি শুরু করে দেয়। তাদের এই মারামারি বাইরে থেকে দেখতে খুবই কিউট আর হাস্যকর লাগে, তাই না? ঠিক তখনই ল্যারি বলে ওঠে, ছোটবেলায় যদি মো চলে যেত তাহলেই ভালো হতো। মো সকল সমস্যার কারণ, মোয়ের কারণেই তাদের দুজনকে অন্য কোনো পরিবার দত্তক নেয়নি। এটা শুনে মো খুবই কষ্ট পায়। সে তাদেরকে কিছু করা কথা বলে সেখান থেকে চলে যায়। তখন এই কার্লি আর ল্যারিও মন খারাপ করে সেখান থেকে চলে যায়, আর মো নিচু করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই রুমের সব লাইটগুলো জ্বলে ওঠে। সেখানে দেখা যায় এতক্ষণ সে একটি স্টেজের উপরে দাঁড়িয়েছিল, আর তার সামনে ক্যামেরা নিয়ে পুরো একটি সিনেমার টিম বসে আছে। ডিরেক্টর উঠে এসে বলে সে তার রিয়েলিটি টিভি শোর জন্য এমন কাউকেই খুঁজছে। মোকে তাদের অনেক ভালো লেগেছে, তারা মোকে দিয়ে সিনেমা তৈরি করাতে চায়। আর মতো এটা শুনে খুবই খুশি হয়ে যায়। এদিকে দেখা যায় ল্যারি আর কার্লি একটি চিড়িয়াখানায় ঘুরে বেড়াচ্ছে। সেই চিড়িয়াখানায় ম্যাক আর লেডিয়া তাদেরকে বন্দুক নিয়ে মারতে এসেছিল, কারণ তারা থাকলে যে কোনো সময় টেডির কাছে ধরা পড়ে যেতে পারে, কারণ তারা টেডির ছোটবেলার বন্ধু। তারা প্ল্যান করে চিড়িয়াখানার পেছনে দেওয়াল টপকে চুপি চুপি ল্যারি আর কার্লিকে গুলি করে চলে আসবে। এদিকে ল্যারি আর কার্লি চিড়িয়াখানার ভেতরে খুব আনন্দ করতে থাকে। মেঘ চিড়িয়াখানার পেছনে দিয়ে বন্দুক দিয়ে লিডিয়ার নাকের মুখে পা দিয়ে কোনো রকম দেওয়াল টপকে চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করে। কিন্তু তার কপাল এতটাই খারাপ, মানে কি আর বলবো, সে দেওয়াল টপকে সিংহের খাঁচার ভেতরে প্রবেশ করে। কিন্তু তার ভাগ্য ভালো, সিংহটা শিকলের সাথে বাঁধা ছিল। এইটা দেখে সে সিংহটাকে নিয়ে মজা করতে শুরু করে। এদিকে ল্যারি আবার একটি ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছে, কারণ ডলফিনের নাকের ভিতরে একটা বাদাম ঢুকে গিয়েছিল। তাই ল্যারি ডলফিনটাকে জড়িয়ে ধরে জোরে জোরে চাপ দেয়, যার ফলে বাদামটা উড়ে গিয়ে একদম সিংহের জায়গা মতো লাগে। সিংহ তো রেগে আগুন, তাই সে শিকল ফিরে মেঘকে ধাওয়া করে। যাই হোক, সেদিন রাতের বেলা টেডি আর লিডিয়া বসে টিভি দেখছিল। তখনই হঠাৎ তারা মোকে টিভিতে দেখতে পায়। মো একটা বিখ্যাত টিভি রিয়েলিটি শোতে অংশ নিয়েছে। মোকে দেখে টেডি তো খুবই খুশি। এদিকে ল্যারি আর কার্লি মোকে খুবই মিস করছে। তারা ভেবেছে মো তো হারিয়ে গিয়েছে, তাই তারা কাগজে লিফলেট বানিয়ে মোর হারিয়ে যাওয়ার কথা প্রচার করতে থাকে। কোথাও মোর কোনো খবর খুঁজে না পেয়ে তারা ভাবে মো তো এতিমখানায় ফিরে গিয়েছে, তাই তারাও এতিমখানায় ফিরে আসে। সেখানে সিস্টাররা তাকে বলে মো টিভি শোতে কাজ করছে। এতিমখানার সিস্টাররাও তার শো নিয়মিত দেখে। এরপর এতিমখানার একটি অসুস্থ বাচ্চাকেও তারা দেখতে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে তাদের অপকর্মের জন্যই এতিমখানার এত ঋণ হয়েছে, তাই এতিমখানার ফান্ডে বাচ্চাদের চিকিৎসা করানোর জন্য কোনো টাকা নেই। এটা শুনে তারা খুবই কষ্ট পায়। তারা আবারও গিয়ে রাস্তায় থাকতে শুরু করে, আর মাঝে মাঝে বিভিন্ন দোকানের সামনে গিয়ে তাদের বন্ধু মোর রিয়েলিটি শো দেখে। এদিকে মো তার উদ্ভট অভিনয়ের জন্য দিন দিন জনপ্রিয় হয়ে যাচ্ছে। যাই হোক, কিছুদিন পর ল্যারি আর কার্লি চিন্তা করে তারা টেডির কাছে গিয়ে সাহায্য চাইবে। তাই তারা টেডির অফিসে চলে যায়। সেখানে গিয়ে জানতে পারে টেডি তার অ্যানিভার্সারির জন্য প্রস্তুতি নিচ্ছে, তাই সে আজ অফিসে আসবে না। তখন তারা মিস্টার হার্টকে দেখতে পায়, যে ছোটবেলায় টেডিকে দত্তক নিয়েছে। মিস্টার হার্টকে দেখে তারা বলে সে যেন তাদের $4,30,000 দিয়ে হেল্প করে। কিন্তু মিস্টার হার্ট বলে সে এত টাকা দিয়ে তাদের হেল্প করতে পারবে না। কোথায় কোথায় মোর প্রসঙ্গ আসলে মিস্টার হার্টার জানায় ছোটবেলায় মো তাদের দুজনের জন্যই তার সাথে যেতে রাজি হয়নি। মো তোমাদের দুজনকেও সাথে নিয়ে যেতে চেয়েছিল। এটা শুনে তারা দুজনেই খুবই কষ্ট পায় এবং অনেক ইমোশনাল হয়ে যায়। সেদিন অজান্তেই তারা মোকে নিয়ে কি নাকি বলে ফেলেছে। ঠিক তখনই তারা অফিসে টেডির পাশে লিডিয়ার ছবি দেখতে পায়। সাথে টেডির বন্ধু ম্যাক আর টেডির বাবা মিস্টার হার্টার ছিল। ল্যারি গিয়ে রিসেপশনের মহিলাটিকে লিডিয়ার কথা জিজ্ঞেস করে। মহিলাটি বলে এটা লেডির স্ত্রী ল্যারি। এ শুনে সে তো অবাক হয়ে যায়, তাহলে পাশের লোকটা কে? মহিলাটি জানায় ওটা টেডির বন্ধু। এবার ল্যারি বুঝে যায় টেডি আসলে টেডির সাথে চিট করে তাকে মারার প্ল্যান করছে। তারা সাথে সাথে দৌড়ে টিভি শোয়ের অফিসে যায় মোয়ের সাথে দেখা করতে। মোয়ের কাছে ক্ষমা চেয়ে তারা মোকে টেডির কথা সব খুলে বলে। তারপরে তারা তিনজন রওনা হয় টেডিকে সবকিছু জানানোর জন্য।
এদিকে লিডিয়ার টেডির অ্যানিভার্সারির অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানে ম্যাক আর লিডিয়া আবারও টেডিকে মারার প্ল্যান করতে থাকে। দুর্ভাগ্যবশত ম্যাক সিংহের খাওয়া খেয়ে মুখের কি অবস্থাটাই হয়েছে। যাই হোক, এদিকে তারা তিনজন একটি রাজকীয় কুকুরের গাড়িতে করে অনুষ্ঠানে পৌঁছায় এবং সফলভাবে তারা সেখানে ল্যান্ড করে। ভাই, এদের কাহিনীগুলো সত্যি হাসার মতো, মানে সব জায়গায় আকাম। যাই হোক, গার্ড তাদের ভিতরে ঢুকতে দেয় না, তাই তারা বেলুনওয়ালা সেজে অন্য গেট দিয়ে ঢোকে আর সবগুলো বেলুন কার্লির হাতে ধরিয়ে মোর ল্যারি টেডিকে খুঁজতে চলে যায়। কিন্তু এই গাধা সবগুলো বেলুন একটা বাচ্চার হাতে ধরিয়ে দিয়ে সে নিজেও টেডিকে খুঁজতে চলে যায়। ফলে বাচ্চাটা বেলুনের সাথে আকাশে উড়ে যেতে শুরু করে। এদিকে ল্যারি আর কার্লি টেডিকে না খুঁজে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যেটা দেখে মো বিরক্ত হয়ে তাদের সাথে মারামারি শুরু করে দেয়। মো কার্লিকে একটা অ্যাকুরিয়ামের মধ্যে চুবিয়ে ধরে, ফলে তার মুখে একটা বড় লবস্টার আটকে যায়। এটা দেখে ল্যারি হাসলে মো মাছটাকে ল্যারির জায়গা মতো ঢুকিয়ে দেয়। ল্যারি দ্রুত সেটাকে বের করে উপরে ছুঁড়ে মারে আর সেটা গিয়ে পড়ে লিডিয়ার মুখে। লিডিয়া তাদের দেখার সাথে সাথেই ম্যাককে জানায়। তখন এই অনুষ্ঠানের সবাই খেয়াল করে একটা মেয়ে বেলুন ধরে উপরে আটকে আছে। ল্যারি সাথে সাথে তাকে বাঁচানোর জন্য একটা বন্দুক নিয়ে আসে, কিন্তু মোর থেকে বন্দুক কেড়ে নিয়ে বলে গুলি করলে বাচ্চাটার গায়ে লাগতে পারে। এই বলে সে বন্দুক নিয়ে ল্যারির মাথায় বাড়ি মারে আর সাথে সাথে একটা ফায়ার হয়ে কয়েকটা বেলুন ফেটে যায় আর মেয়েটা এসে পড়ে একদম অনুষ্ঠানের কেকের উপরে। এইটা দেখে চারদিক থেকে অনুষ্ঠানের গার্ডরা তাদের ধরতে আসলে তারা তিনজন দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে যায় আর সোজা চলে যায় টেডির রুমে। লিডি আগেই ওষুধ খাইয়ে টেডির দুর্বল করে রেখেছিল, তাই সে তেমন একটা শক্তি পায় না। তারা তিনজন টেডিকে সব কথা বলে দেয়। তখন ম্যাক লিডিয়াকে নিয়ে রুমে এসে বন্দুক বের করে। ঠিক সেই মুহূর্তেই মিস্টার হার্টার আরেকটা বন্দুক নিয়ে রুমে আসে এবং ম্যাককে বন্দুকটা ফেলে দিতে বলে। তখন টেডি বলে, ম্যাক, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে এটা কিভাবে করতে পারলি? তখন মিস্টার হার্টার বলে সে আসলে কিছুই করেনি, সবকিছু সে নিজেই করেছে। সাথে সাথে লিডিয়া তার কাছে চলে যায়। আসলে এতদিন লিডিয়া ম্যাককে ব্যবহার করে মিস্টার হার্টারের জন্য কাজ করছিল। এরপর মিস্টার হার্টার সবাইকে গান পয়েন্টে নিয়ে গাড়িতে করে দূরে নিয়ে যেতে থাকে। সাথে সাথে লিডিয়া তার কাছে চলে যায়। আসলে এতদিন লিডিয়া ম্যাককে ব্যবহার করে মিস্টার হার্টের জন্য কাজ করছিল, যাতে তাদের খুন করার পর কোনো প্রমাণ না থাকে। গাড়িতে বসে সে আরো বলে আসলে সকল সম্পত্তি ছিল তার বউ মিসেস হার্টারের নামে, কিন্তু সে মরার পর সকল সম্পত্তি টেডির নামে করে দেয়, তাই সে এত কিছু করেছে। ঠিক তখনই কার্লি তার পোষা ইঁদুরটাকে বের করে সেটাকে লিডিয়ার উপরে ছেড়ে দেয়। আর জানিনি তো, মেয়েরা তো টিকটিকি তেলাপোকা ইঁদুর এগুলো দেখলে কেমন করে। তাই লিডিয়া ইঁদুর দেখে বন্দুক ফেলে দিয়ে চিৎকার করতে শুরু করে। ফলে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে একটি ডোবায় গিয়ে পড়ে। এদের গাড়িতে পানি ঢুকলে সবাই এক জায়গায় জড়ো হয়ে কোনো মতেই অক্সিজেন নিতে থাকে। এর মাঝে কার্লি আবার একটি পাদ মারে। পানিতে বাঁচার মতো অক্সিজেন নাই, তার উপরে আবার পাদের গন্ধে তাদের সবার অবস্থাই খারাপ। যাই হোক, তখন হঠাৎ কার্লির মনে পড়ে তার কাছে তো সবসময় ডাইনামাইট থাকে। তখন সে একটি ডাইনামাইট ব্লাস্ট করে গাড়ি থেকে বের হয়ে আসে। এরপর সেখানে পুলিশ আসে এবং সকল অপরাধীকে ধরে নিয়ে যায়। তবে গল্প কিন্তু এখনো শেষ হয়নি। তারা তিনজন টেডির কাছে এতিমখানা বাঁচানোর জন্য $4,30,000 চায়, কিন্তু টেডি বলে তাদের অন্য কিছু চাওয়ার জন্য, কারণ এতিমখানার রেজিস্ট্রাররা তাকে এইটি খারাপ বাবার হাতে তুলে দিয়েছিল, তাই সে কিছুতেই এতিমখানাকে সাহায্য করতে চায় না। হতাশ হয়ে তারা তিনজন এতিমখানায় ফিরে আসে এবং দেখে সবকিছু তালামারা। তারা কিছুক্ষণ মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখন ওই পাশ থেকে তারা বাচ্চাদের শব্দ শুনতে পায়। সেখানে যেয়ে দেখে এতিমখানার সকল বাচ্চারা একটি পার্কের মধ্যে আনন্দ করছে আর সেখানে অনেক সুন্দর একটি এতিমখানাও তৈরি হয়েছে আর সিস্টাররাও চিল করছে। তারা তো এসব দেখে অবাক যে আসলে হচ্ছেটা কি। এরপরে তারা এগিয়ে এসে জানতে পারে এই সবকিছু হয়েছে মোয়ের মুভি রিয়েলিটি শো এর টাকা দিয়ে। রিয়েলিটি শো এর ডিরেক্টর মোয়ের টাকা দিয়ে এই এতিমখানাটি বানিয়ে দিয়েছে। ডিরেক্টর আরো বলে পরে রিয়েলিটি শো এর জন্য সে তাদের তিনজনকেই নিতে চায়। আর এটা শুনে তো তারা তিনজন খুবই খুশি হয়ে যায়। এদিকে টেডিও তার অফিসের সেই রিসিপশনের মেয়েটাকে সঙ্গী বানিয়ে নেয় আর সেও অনেক ভেবে চিনতে এখানে এসে পড়ে। আর এই আনন্দের মধ্যে দিয়ে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো গল্পটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং কমেন্ট করে নিজের মতামত জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।